ঢাকা বোর্ড 2024 গত বছরের আগের বছর আর কি প্রশ্নটা আসছে। দেওয়া আছে কি সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করতেছে। বলো তো এটা কোন বিক্রিয়ার ক্লাসিফিকেশনে যায়? রুদ্র বলতে পারবা? আমরা 3-4টা বিক্রিয়া পড়েছি না? একটা হলো সংযোজন, ভেবে চিনতে বলবা, উল্টাপাল্টা বলবা না। একটা হচ্ছে সংযোজন, তারপর হচ্ছে তোমার প্রতিস্থাপন, তারপর হচ্ছে বিয়োজন, আর একটা ছিল যে দহন। তুমি এই 1 নাম্বার বিক্রিয়াটা কি কি বিক্রিয়া দেখতে পাচ্ছ? মানে 1 নাম্বার বিক্রিয়াটা কোন ক্লাসিফিকেশনের মধ্যে যাচ্ছে, কোন প্রকারভেদের মধ্যে যাচ্ছে বলো তো? নমস্কার ভাইয়া। হুম, বলো। এটা সংযোজন বিক্রিয়া। আর কোনো বিক্রিয়াতে যাচ্ছে না? পরীক্ষাতে আসবে, এটা এমসিকিউ আসবে তো, আর এভাবে দহন আসবে। হুম, আর দহন বিক্রিয়াতে যাবে না। দহন ইয়েস। বিক্রিয়া। হ্যাঁ, এই যে পরীক্ষার এমসিকিউতে এইভাবে আসবে, গোলাপে বিষয়টা। এটা কিন্তু একই সাথে দুইটা সংযোজনেও যাচ্ছে, আবার দহনেও যাচ্ছে। দহন কেন বলতেছো? অক্সিজেন থাকলেই দহন বিক্রিয়া, ঠিক আছে? অক্সিজেন যদি থাকে, ওইটার অক্সাইডে যদি পরিণত হয়, তাহলে চোখ বন্ধ করে দহন বিক্রিয়া বলতে পারবা। আর যেহেতু দুইটা পদার্থ বিক্রিয়া করে একটা নতুন পদার্থ তৈরি করতেছে, তাহলে এটা সংযোজন বিক্রিয়া, তাই না? 2 নাম্বার বিক্রিয়াটা কি দিছে? নাইট্রিক অ্যাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিছু একটা তৈরি করবে। আচ্ছা বলো তো এটা কি বিক্রিয়া? নাইট্রিক অ্যাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিছু একটা তৈরি করবে। বলো, এটা কি অ্যাসিড না? এটা কি ক্ষার? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। অ্যাসিড ক্ষার বিক্রিয়াকে আমরা কি বলি? এটা প্রশমন বিক্রিয়া। প্রশমন, গুড। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে এটাকে প্রশমন বিক্রিয়া বলবা। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, তাহলে এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট একটা লবণ তৈরি হবে আর পানি তৈরি হবে, ঠিক আছে? এভাবে তুমি যখন বেসিকটা পড়ে আসবে বই থেকে, দেখা মাত্রই বলে দিতে পারবা এখানে কি আছে না আছে, ঠিক আছে? আচ্ছা, এই বিক্রিয়াগুলো দেওয়া আছে, আমাদেরকে কি বলতেছে গ নাম্বারে? 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া সমীকরণটা ব্যাখ্যা করে, মানে তোমাকে জারণ বিজারণ ব্যাখ্যা করতে হবে এক কথায়, ঠিক আছে? তাহলে আসলে আমরা ওই দিনই এগুলো দেখেছিলাম, আরেকবার এখানে একটু প্র্যাকটিস করি, খেয়াল করো। তাহলে ওই দিন বলেছিলাম যে সিঙ্গেল বা একক মুক্ত মৌল পাইলেই কি দিবা? জারণ সংখ্যা 0, ঠিক আছে? মুক্ত মৌল পাইলেই তার জারণ সংখ্যা কত হবে? 0 হবে। এখানে দেখো সোডিয়াম মুক্ত মৌল না, সুতরাং জারণ সংখ্যা 0, কোনো রকম কোনো কনফিউশন নাই। সোডিয়াম একক পাইছো 0, অক্সিজেন একা পাইছো 0। আর এখানে সোডিয়াম কিন্তু এখানে অণু আকারে আছে, তাই না? সোডিয়াম এখানে অণু আকার আছে না, দুইটা সোডিয়াম অণু আকার আছে না, সুতরাং এখানে কি দিতে পারবা? +1 দিতে পারবা, এবং দুইটার জন্য তুমি +2 দিতে পারো, যেহেতু দুইটা সোডিয়াম +2। কেন +1 দিচ্ছ? কারণ আমরা জানি সোডিয়াম গ্রুপ 1-এর মৌল, ওই দিন বলেছিলাম গ্রুপ 1, গ্রুপ 2 এই গ্রুপের মৌলগুলার জারণ সংখ্যা কত? গ্রুপ 1-এর সবার মৌলের জারণ সংখ্যা হচ্ছে +1, গ্রুপ 2-এর সবার মৌলের জারণ সংখ্যা হচ্ছে +2, তাই না? আর এখানে অক্সিজেন যেটা আছে, অক্সিজেন হচ্ছে -2, ঠিক আছে? অক্সিজেন -2, এখানে গ্রুপ 16, গ্রুপ 16 এর জন্য অষ্টক ফিলাপের জন্য দুইটা ইলেকট্রন নিবে, যেহেতু দুইটা ইলেকট্রন নিবে তাই 2, এবং যেহেতু নিবে তাই মাইনাস, ঠিক আছে? -2। তাহলে সোডিয়াম হচ্ছে +1, অক্সিজেন -2। তাহলে এখানে এটা একটু এক্সপ্লেইন করো যে আমরা জানি কি জারণ মানে কি? জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন, এই কথাটা বারবার বলতে হবে। জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন, জারণ মানে হলো ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। খেয়াল করো, সোডিয়াম ছিল 0, বাট সোডিয়াম হয়ে গেছে কত এখানে? +1। সোডিয়াম 0 থেকে কত হয়েছে? +1 না? তো সোডিয়ামের জারণ সংখ্যা বাড়ছে না কমছে? অফকোর্স বাড়ছে। 0 থেকে কত হয়েছে? +1। তো জারণ কার মাঝে হয়েছে? নিশ্চয়ই সোডিয়ামের মাঝে। তাহলে সোডিয়াম 0 থেকে +1 হয়েছে, তাই সোডিয়ামের জারণ হয়েছে। তো যে জারণ ঘটেছে তার নাম কি বলো? এটা কি হবে? বিজারক হবে। যে জারণ ঘটেছে তার নাম হলো বিজারক। শেষ। তাহলে জারণ, এখানে আমরা জারণ করতে পারছি। এবার অক্সিজেনের দিকে তাকাও, অক্সিজেনের জারণ সংখ্যা কত এখানে? 0 হয়ে গেছে কত? এই যে এখানে হয়ে গেছে -2। তাহলে জারণ সংখ্যা বাড়লে যদি জারণ হয়, জারণ সংখ্যা কমলে কি বলবা? বিজারণ। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি হবে? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যে বিজারণ। এই প্রক্রিয়াটার নাম হলো বিজারণ, ঠিক আছে? তাহলে 0 থেকে কত হচ্ছে? -2, বিজারণ প্রক্রিয়াটা। এরপরে তোমার এটা যদি বিজারণ হয়, যে বিজারণ ঘটে তাকে কি বলবা? জারক। এই যে যে বিজারণ ঘটেছে তাকে কি বলবা? জারক। এটি শেষ। জারণ বিজারণ তুমি এখানেই বুঝে ফেলতে পারছো, আর বাকি লেখাগুলো তুমি নিজের মতো করে লিখলেই হবে। বিক্রিয়াগুলো কীভাবে লিখবা বলে দিচ্ছি। তাহলে শোনো, জারণ মানে কি? জারণ। জারণ মানে কি? জারণ সংখ্যা বাড়ন। এই শব্দটা মনে রাখো, জারণ মানে হলো ছারণ, জারণ মানে হলো জারণ সংখ্যা বাড়ন। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা এখানে 0, এখানে হয়ে গেছে +1, তাহলে জারণ সংখ্যা বাড়ছে, সুতরাং প্রক্রিয়াটার নাম হচ্ছে জারণ। তাহলে এখানে জারণ হয়েছে, এবং যে জারণ ঘটাইছে তার নাম হচ্ছে বিজারক। এই যে বিজারক। আবার অক্সিজেন ছিল 0, অক্সিজেন এখানে হয়ে গেছে -2, তাহলে জারণ সংখ্যা কমছে না? তাহলে জারণ সংখ্যা কমলে তার
প্রক্রিয়াটার নাম কি? বিজারণ। যে বিজারণ ঘটেছে তার নাম কি বলবা? জারক বলবা। ওকে, শেষ। আচ্ছা, এখন তুমি যে বললা জারণ মানে ছারণ, কি ছারণ? ইলেকট্রন ছারণ। তাহলে এখন এটা একটু এক্সপ্লেন করো। নিচে দেখো জারণ অর্ধ বিক্রিয়া, এটা অর্ধ বিক্রিয়া লিখবা। বিক্রিয়া লেখাটা কেমন জানি না, কারণ হলো দুইটা মিলে পুরাটা বিক্রিয়া হয়। তো জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে দেখো এখানে সোডিয়াম 4টা না? তাহলে দেখো সোডিয়াম থেকে কিসে পরিণত হয়েছে? সোডিয়াম প্লাসে। সোডিয়াম শূন্য থেকে কিসে পরিণত হয়েছে? সোডিয়াম প্লাসে। আচ্ছা, আমরা +1 কখন লিখি? যখন কেউ একজন ইলেকট্রন লিখি, তাই না? যখন কেউ একজন ইলেকট্রনটা ছেড়ে দিবে তখন আমরা তো +1 লিখি। তার মানে এখানে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে, বিষয়টা এমন তো? হ্যাঁ। তাহলে এখানে কয়টা সোডিয়াম আছে? 4টা। সুতরাং 4টা সোডিয়াম, এই যে 4টা সোডিয়াম 4টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং 4টা সোডিয়াম প্লাস তৈরি করতেছে। বুঝছো? ওই 4টা ইলেকট্রন আলটিমেটলি এখানে অক্সিজেন যেটা আছে, দেখো অক্সিজেনটা অক্সিজেন মাইনাসে পরিণত হচ্ছে। মাইনাসে কখন পরিণত হয়? যখন আমরা জানি কেউ এই ইলেকট্রন গ্রহণ করে তখন মাইনাসে পরিণত হয়। এই যে দেখো অক্সিজেনটা 4টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন মাইনাসে পরিণত হচ্ছে। যেহেতু একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সুতরাং এখানে 2 অণু অক্সিজেনের প্রয়োজন পড়তেছে। ঠিক আছে? যেহেতু একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সুতরাং 4টার জন্য আমাদের 2 2 4, 2টা অক্সিজেন হলেই হবে। তো এইভাবে আলটিমেটলি তোমার এই ইলেকট্রন ইলেকট্রন কাটা দাও, এদিকে 2টা সোডিয়াম থাকে, একটা অক্সিজেন থাকে, আর এদিকে তোমার সোডিয়াম এবং অক্সিজেন মিলে সোডিয়াম অক্সাইড গঠন করতেছে। ঠিক আছে? এটা হচ্ছে মূলত তোমার জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? আর আমি শুরুতে যেভাবে বলছি এভাবে করে যদি তুমি দাগায় দাগায় পরীক্ষার পেন্সিলে, মানে পেন্সিল দিয়ে এভাবে করে দাগাও যে এটা জারণ এবং যে জারণ করেছে সেটা হচ্ছে বিজারক, তারপর এখানে বিজারক জারক, এগুলো যদি ইয়ে করতে পারো তোমাকে ফুল মার্ক দিবে এখানে, মানে খুব সুন্দরও দেখাবে তুমি যখন এগুলো আঁকবা। ঠিক আছে? তাহলে এভাবে করে জারণ বিজারণগুলো ক্লিয়ার করবা। পরের ধাপে কি বলতেছে? গ নাম্বারে 2 ও 3 নং বিক্রিয়া একই ধরনের কিনা। 2 ও 3 নং বিক্রিয়া একই ধরনের কিনা আমাদের সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? তাহলে 2 নং বিক্রিয়া তো বলেই দিলাম যে দেখো এগুলা ওই যে বিক্রিয়া, আমরা যে 4 প্রকারের বিক্রিয়া পড়ছি এগুলো তোমাকে একদম ফ্রেশলি মাথায় থাকতে হবে। ঠিক আছে? এগুলো ভালো মতো করে বই থেকে পড়বা, তাহলে এখানে দেখা মাত্রই বুঝে যাবা। দেখো 2 নং বিক্রিয়াটা আমরা তো এখানে উৎপাদগুলো দেওয়া নাই, তোমাকে উৎপাদগুলো লিখতে হবে। এই যে নাইট্রিক অ্যাসিড তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তোমার উৎপাদ তৈরি করবে। এখন উৎপাদগুলা তুমি মুখস্থ, তুমি যদি বিক্রিয়া করতে করতে অভ্যস্ত হয়ে যাও তাহলে তুমি এমনি লিখে ফেলতে পারবা, আর যদি না বুঝো তাহলে আমি একটা সিস্টেম দেখাই দিচ্ছি, এভাবে করে লিখবা। যদিও সিস্টেম না, আসলে এটাই নিয়ম, এবং এইগুলো আমরা তোমার যোজনী সংখ্যা দিয়ে লিখি আর কি। ঠিক আছে? দেখো হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেনের যোজনী সংখ্যা হচ্ছে +1 আর নাইট্রোজেনের হচ্ছে -1, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+ আর হাইড্রোক্সাইড হচ্ছে -1। ঠিক আছে? তো আমরা যখন যোজনী সংখ্যাগুলো আড়াআড়ি দেই, হ্যাঁ, যোজনী সংখ্যাগুলো যখন আমরা যখন যোগ লিখি তখন যোজনী সংখ্যাগুলো আড়াআড়ি যায়। ধরো আমি এখানে a এর যোজনী সংখ্যা হচ্ছে তোমার 2 আর b এর যোজনী সংখ্যা হচ্ছে 3। আমি যদি তোমাকে বলি a b দিয়ে তুমি একটা যোগ লিখো, তাহলে তুমি a এর যোজনী যেটা ওইটা দিবা b এর নিচে, আর b এর যোজনী যেটা সেটা দিবা a এর নিচে। মানে a এবং b এর যোজনী সংখ্যাগুলো আড়াআড়ি নিচের দিকে বসে, এভাবে করে যোগগুলো গঠিত হয়। বুঝছো? এগুলো একদম ক্লাস 8-এর পড়া, এগুলো ক্লাস 8-এ তোমরা পড়ে আসছো যে আমরা এভাবে করে যোগ লিখি। a এর যোজনী দিবা b এর নিচে, b এর যোজনী দিবা a এর নিচে। ঠিক আছে? তাহলে এখানে দেখো হাইড্রোজেনের যোজনী 1, নাইট্রেটের যোজনী 1, NO3- এটা একটা যৌগমূলক, এগুলো তোমাকে আগে থেকে জানা থাকতে হবে। NO3- এটা একটা যৌগমূলক -1, ম্যাগনেসিয়াম 2+ এবং OH- এটা একটা যৌগমূলক -1। এখন দেখো আমরা কি বলেছি, পজিটিভের সাথে নেগেটিভ দিবা, নেগেটিভের সাথে পজিটিভ দিবা। এখানে হাইড্রোজেনটা তোমার, এখানে ম্যাগনেসিয়ামটা হচ্ছে পজিটিভ আর নাইট্রেটটা হচ্ছে নেগেটিভ, তাহলে ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রেটকে দিবা এই যে এদিকের পজিটিভের সাথে, এই দিকের পজিটিভের সাথে এদিকে নেগেটিভ দিবা। ঠিক আছে? এই যে ম্যাগনেসিয়াম পজিটিভ না, এই নেগেটিভ দিবা এটার সাথে। তাহলে দেখো এই যে ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রেট দিলা, আর ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2 না? এই যে দেখো 2টা এখানে নিচে চলে আসছে, ব্র্যাকেট দিয়ে নিচে চলে আসছে। আর নাইট্রেটের যোজনী 1 না, এই একটা এখানে ম্যাগনেসিয়ামের নিচে আছে, বাট তুমি না দিলেও হবে, কারণ 1 না দিলেও হয়। ঠিক আছে? এভাবে ম্যাগনেসিয়াম নাইট্রেট গঠিত হয়েছে। আর এখানে এইচ এবং OH মিলে তো পানি গঠিত হয়ে যাবে, এটা বলতে হচ্ছে না। ঠিক আছে? আর লাস্টে গিয়ে সমতাকরণ করবা, এখানে 2 সমতাকরণ না করলেও হবে, সমস্যা নেই, তুমি নামগুলো লিখতে পারলেই হবে। আর এগুলো যদি তুমি বিক্রিয়াগুলো প্র্যাকটিস করো অনেক বেশি, তোমাকে এত ভাবনা চিন্তার প্রয়োজনে তুমি অটোমেটিক্যালি দেখতেছো যে পারবা, এগুলো বারবার খাতায় লিখবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে? তো দেখো এটা বিক্রিয়াটা আলটিমেটলি কি, এখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করছে। তো অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করার বিক্রিয়াটাকে আমরা কি বলি? প্রশমন বিক্রিয়া। তাহলে এটা একটা কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। ওকে, প্রশমন বিক্রিয়া।
অন্যদিকে দেখো ফেরাস সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস। এটা তোমাকে একটু আগে থেকে জানা থাকতে হবে, এটা আগে থেকে জানা না থাকলে তুমি আসলে বুঝবে না। সো আয়রন হাইড্রোক্সাইড বা ফেরাস হাইড্রোক্সাইড, এইটা যে একটা তোমার কঠিন পদার্থ, এটা তোমাকে আগে থেকে জানা থাকতে হবে, ঠিক আছে? এটা একটা সলিড পদার্থ, মানে হলো এটা অধক্ষেপ পড়বে, অধক্ষেপ, ঠিক আছে? এখানে কি পড়বে? অধক্ষেপ পড়বে। দেখো ফেরাস সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করতেছে এবং ফেরাস হাইড্রোক্সাইডের, এই যে এখানে ফেরাস হাইড্রোক্সাইডে তোমার অধক্ষেপ পড়ছে এবং অধক্ষেপের বর্ণটা কেমন? সবুজ। অধক্ষেপ মানে তো বুঝছো, মানে দুইটা বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ তৈরি হয়ে গেছে। ওই কঠিন পদার্থটা পাত্রের তলায় জমে আছে, হ্যাঁ, ওই কঠিন পদার্থটা পাত্রের তলায় জমে আছে এবং এটা দেখতে কেমন? সবুজ বর্ণের। এবং সোডিয়াম সালফেট একটা যৌগ তৈরি হয়েছে, ঠিক আছে? এটা কিভাবে? সেম আগের বিক্রিয়া, মুখস্থ কিছু না। এটা মূলত এই যে আয়রন 2+ না, আবার এখানে পিডিএফটা অনেক বড়, তো পুরো গাইড, মানে রসায়নের পুরো গাইড, প্রায় কত, এটা পুরো পৃষ্ঠাটা আনার কারণে মানে এটা মোটামুটি হ্যাং করতেছে, এই যে ইয়াটা ড্রবোর্ডটা। আয়রন 2+, SO4 2-, তারপর সোডিয়াম প্লাস, OH মাইনাস। তাহলে তুমি যখন দিবা এদিকে পজিটিভটার সাথে কাকে দিবা? নেগেটিভটা দিবা। এই যে পজিটিভের সাথে OH মাইনাসকে দিবা। এই যে দেখো আয়রনের সাথে OH মাইনাস দিলা, আয়রনের যোজনী কত? 2 না? এই যে 2টা ব্র্যাকেটের মধ্যে নিচে নিয়ে আসছে, দেখো FeOH হোল 2 লিখছে এই জন্য। আর OH এর যোজনী কত? OH এর যোজনী হচ্ছে 1, OH এর যোজনী হচ্ছে 1, এই 1টা এখানে নিচে না আনলেও চলবে, ঠিক আছে? আর দেখে সোডিয়াম প্লাস, SO4 2-, এই যে সোডিয়ামের সাথে কাকে দিবা? সালফেটকে দিবা। এই যে দেখো Na, এই যে সালফারের যোজনী কত? SO4 এর যোজনী কত? 2- না? এই যে 2টা দেখো সোডিয়ামের নিচে চলে আসছে, সোডিয়ামের নিচে 2 আসছে। আর এদিকে তোমার সোডিয়ামের যোজনী 1, 1টা এখানে না দিলেও হবে, ঠিক আছে? এভাবে NO2 SO4 আসছে। এটা হচ্ছে একদম ভেঙে ভেঙে আর কি, বিক্রিয়াগুলো একদম ভেঙে ভেঙে বুঝতে চাইলে এভাবে বুঝবা। তাছাড়া তুমি যদি বিক্রিয়া লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাও, তোমাকে আর এতে কিছু চিন্তা করতে হবে না, তুমি এমনি লিখে ফেলতে পারবা। সো এখানে খেয়াল করো, আয়রন হাইড্রোক্সাইড বা ফেরাস হাইড্রোক্সাইড যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে অ্যাস বা সলিড। দেখো পাশে একটা অ্যাস লেখা আছে না? অ্যাস মানে হলো সলিড, এবং একটা তীরচিহ্ন লেখা আছে না? তীরচিহ্ন লেখা আছে মানে হলো এখানে অধক্ষেপ পড়বে, পাত্রের তলায় এটা জমে থাকবে। তাহলে এটা একটা কি? তোমার অধক্ষেপণ বিক্রিয়া। সো তুমি প্রথমে যেটা পড়েছো এটা হলো প্রশমন বিক্রিয়া, যেখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতেছে। কিন্তু দ্বিতীয় বিক্রিয়া যেটা পড়েছো এটা হলো অধক্ষেপণ বিক্রিয়া, যেখানে অধক্ষেপ পড়তেছে। সো বিক্রিয়া দুটো অবশ্যই আলাদা বিক্রিয়া, এরা একই ধরনের বিক্রিয়া না, ঠিক আছে? এই যে এই দুই বিক্রিয়ার যদি এটা লিখে ফেলতে পারে তোমাকে মার্ক দিয়ে দিবে, ঠিক আছে? খুবই সমস্যা। নাইমামুনি, শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। তুমি 2 থেকে 3 মিনিট তোমাকে সময় দিলাম, তুমি তোমার রসায়ন গাইডটা নাও। রসায়ন গাইডটা নিয়ে 3 থেকে 4টা ছবি তুলো, সিকিউর। এই ঢাকা বোর্ড 2024 যেটা করালাম এটা তো করানোর প্রয়োজন নেই, দেওয়ার প্রয়োজন নেই। আর 4 থেকে 5টা ছবি তুলে আমাকে দ্রুত দ্রুত SG মোডে দাও, ঠিক আছে? ফাস্ট, তাড়াতাড়ি করো। বলো, এতটুকুতে কারো সমস্যা থাকলে বলতে পারো। তামিম, বুঝতে পারছো কি? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, বুঝছি। পড়ছো বইটা নিজে একবার? হুম। বুঝি না স্যার, নেট প্রবলেম দিচ্ছে। আচ্ছা, জুলকার, বুঝতে পারছো সিকিউ যেটা করাইলাম? জি ভাইয়া, বুঝছি। এনিশিল, বুঝছো তুমি? স্যার নমস্কার, বুঝছি। গত ক্লাসগুলো কি করছো? এগুলা করলে খুবই সহজ লাগতো, খুবই সহজ। ওই ক্লাসে এমনভাবে এগুলো দেখানো হয়েছে, লাস্ট ক্লাসে তো লাশা তেলে নিতে পারেছি, এখানে এমনভাবে দেখিয়েছি এগুলো যে তোমাকে নিজেও পড়তে হবে না আসলে, তুমি এমনিই পারবা, বইটা না পড়লেও হইতো। আর ঠিক আছে, লাইন বাই লাইন ধরে ধরেই বুঝাই দিছে।
ফারজান, বোঝা যাচ্ছে? আসসালামু আলাইকুম। বুঝছো তুমি রেডক্স বিক্রিয়া? জি বুঝছি। আজকে স্থির তড়িৎ যে পড়াইলো, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ বুঝতেছি। না বুঝলে বইলো, হ্যাঁ ক্লাসের সাথে সাথে বলিও। আর স্থির তড়িৎ অধ্যায়টা ছোট, মোটামুটি সহজ। তামিমের এটা সমস্যা আছে বললো, এই জন্য আমি এটা পড়াইতে দিলাম মূলত, ঠিক আছে? যেগুলোতে তোমাদের সমস্যা এগুলো আগে আগে শেষ করাই দিচ্ছি। এরপরে তোমাদের 20 রমজানের পরে তোমাদের আমি আবার ক্লাস নেওয়া শুরু করব অফলাইনে। তখন তোমাদের পড়াবো আর কি, একদম শুরু থেকে আবার। হ্যাঁ, যেহেতু আমি টানা 15 দিনের মতো থাকবো, ধরো যে আবার শুরু থেকে শেষ অবধি যতটুকু সম্ভব রিভিশন করাই দিব। তোমাদের শর্ট সিলেবাসটা তোমাদের আসলে অত কষ্ট হবে না, যেহেতু শর্ট সিলেবাস ছোট। আর তোমাদের এবারের এটার পরে এগুলো শেষ করানোর পরে মডেল টেস্ট শুরু করতে হবে। তোমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে মডেল টেস্টের উপরে। তোমরা যত বেশি বেশি পরীক্ষা দিবা, যত বেশি বেশি প্রবলেম সলভ করবা, তত তোমাদের জন্য লাভ আর কি। শেষ সময় আর কি, শেষ এক মাস, লাস্ট এক মাসে এখন যে সময়টা আছে এটাতে পরে মানে প্রস্তুতি যেগুলোতে গ্যাপ আছে এগুলো ফিল আপ করো। লাস্ট এক মাস শুধু পরীক্ষা দিবা, সলভ করবা, পরীক্ষা দিবা, সলভ করবা, এরকম আর কি, ঠিক আছে? দেখো, দিনাজপুর 2024 আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনটা যদিও এই অধ্যায়ের না, মানে এটা অন্য অধ্যায়ের পড়ছে। এটা খেয়াল করো। নাইমা, তুমি এদিকে মনোযোগী হও এবার। তোমাকে থ্যাংক ইউ তাড়াতাড়ি ছবি দেওয়ার জন্য। দেখো, বলতেছে 2 নাম্বার বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো, ঠিক আছে? লাসা তেলের নীতি যাদের কোনো সমস্যা আছে আমি আরেকবার মানে এটা রিভিউ করে দিচ্ছি, ঠিক আছে? খেয়াল করো, 2 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে, এবং এখানে ডেলএইচ এর মান দেওয়া আছে তোমাকে 92 কিলোজুল। লাসা তেলের নীতি পরীক্ষা আসবেই, হ্যাঁ, সো এটা ভালো মতো করে বুঝো। দেখো, লাসা তেলের নীতি মানে কি? তোমার একটা বিক্রিয়ার মধ্যে বিভিন্ন নিয়ামক আছে, তাপ, চাপ, ঘনমাত্রা, এই 3টা নিয়ামক। এগুলা যখন আমরা বিক্রিয়াতে চেঞ্জ করি, তখন এই বিক্রিয়ার মধ্যে যে উৎপাদ তৈরি হচ্ছে, যে উৎপাদ থেকে আবার বিক্রিয়ক তৈরি হচ্ছে, এগুলা যে তৈরি হওয়ার হার, এগুলা এমনভাবে চেঞ্জ হয় যেন যে তুমি তাপ, চাপ, ঘনমাত্রা চেঞ্জ করতেছো, এটার ফলাফলটা প্রশমিত হয়, ঠিক আছে? আমি অনেক কমপ্লিকেটেডভাবে বলছি, সহজভাবে বলি, খেয়াল করো। এখানে এগুলা হচ্ছে বিক্রিয়ক, নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি বিক্রিয়ক। এগুলা বিক্রিয়া করে তোমার এদিকে অ্যামোনিয়া তৈরি করতেছে, মানে উৎপাদ তৈরি করতেছে। এই নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপাদ তৈরি করার যে বিক্রিয়া, এটাকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়া বা বিক্রিয়া সামনের দিকে যাওয়া, ঠিক আছে? এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে উৎপাদ তৈরি করতেছে, এটাকে আমরা কি বলি? সম্মুখমুখী বিক্রিয়া। কারণ উভমুখী বিক্রিয়া দুইটা অংশ না, একটা হচ্ছে সম্মুখমুখী, একটা হচ্ছে পশ্চাৎমুখী। আর পশ্চাৎমুখী কি? এই যে উভমুখী বিক্রিয়াতে আমরা দেখি যে উৎপাদগুলো বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের অ্যামোনিয়াটা বিক্রিয়া করে আবার নাইট্রোজেন হাইড্রোজেনে পরিণত হতে পারে। দেখো, এখানে দুইটা তীর চিহ্ন, একটা হচ্ছে সামনে, একটা হচ্ছে পিছনে। একটা যেটা পিছনে দেওয়া, ওইটা মানে হলো পশ্চাৎমুখী বিক্রিয়া বা বিক্রিয়াটা পিছনের দিকে যাওয়া। কথা বুঝছো? তাহলে উভমুখী বিক্রিয়ার দুইটা অংশ, একটা হচ্ছে বিক্রিয়া সামনের দিকে যাওয়া বা সম্মুখমুখী বিক্রিয়া, একটা হচ্ছে বিক্রিয়া পিছনের দিকে যাওয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া। তো এখানে আমরা দুইটা তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা একটা উভমুখী বিক্রিয়া। তো এই উভমুখী বিক্রিয়াতে তুমি যদি তাপ, চাপ ইত্যাদি তুমি চেঞ্জ করো, তাহলে এখানে আমাদের সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো আমাদের কেন প্রয়োজন? দেখো, তুমি যখন একটা শিল্প কারখানা চালাও, বা তুমি ধরো একটা যে শিল্প কারখানা খুলছো, যেখানে তুমি ধরো যে গ্লিসারিন তৈরি করবা, ঠিক আছে? কি তৈরি করবা? গ্লিসারিন তোমরা তো চিনো, বিশেষ করে মেয়েরা তোমার ওই যে স্কিন গ্লু করার জন্য ইউজ করে তারা গ্লিসারিনটা। তো ধরো যে তুমি গ্লিসারিন বা সাবান সামথিং কিছু একটা তৈরি করবা, বা ধরো যে সিম্পল ভাষায় বলি সাবান তৈরি করবা, তুমি একটা ফ্যাক্টরি দিছো, ওই ফ্যাক্টরিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সাবান তৈরি করবা। এখন বা ধরো যে A+B বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে? সাবান তৈরি হচ্ছে। তো তুমি বিক্রিয়াটা যদি উভমুখী বিক্রিয়া হয়, তাহলে A+B বিক্রিয়া করে সাবান তৈরি করবে, আবার সাবান বিক্রিয়া করে A+B তৈরি করে ফেলবে। কারণ কি? উভমুখী বিক্রিয়াতে তো আমরা জানি বিক্রিয়ক যেমন উৎপাদ পরিণত হয়, উৎপাদ বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হয়ে যায়, এটাই তো উভমুখী বিক্রিয়া, তাই না? কিন্তু
তুমি এভাবে হইলে তো তোমার শিল্প কারখানা চলবে না। তুমি যদি দেখো যে তুমি A+B বিক্রি করে সাবান উৎপন্ন করতেছো, আবার সাবানগুলো A+B তৈরি করে ফেলতেছো, তাহলে তো হবে না। তো তোমাকে বিক্রিয়াটা এমনভাবে গুছাইতে হবে, এমনভাবে সাজাইতে হবে যেন সবচেয়ে বেশি A+B বিক্রি করে সাবান তৈরি করে, সাবান থেকে A+B তৈরি করবে, ঠিক আছে, তবে খুবই অল্প, মানে খুবই কম। তুমি সবচেয়ে বেশি পরিমাণ এবং খুব কম সময়ের মধ্যে সাবান তৈরি করতে পারবা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার মেকানিজম। তাহলে আমরা একটা বিক্রিয়াকে এমনভাবে তাপ, চাপ, ঘনমাত্রা এগুলো চেঞ্জ করে এমনভাবে মানে করতে পারি যেন আমাদের সর্বোচ্চ পরিমাণে এদিকে আমাদের উৎপাদ তৈরি করতে পারি, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে যখন আমরা তাপের প্রভাবটা আলোচনা করি, এখানে আমাদের দেখো তাপ ও চাপের প্রভাব এই দুইটা বিষয় আলোচনা করতে হবে। তাহলে তাপের প্রভাবটা আলোচনা করার জন্য তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে বিক্রিয়াটা দেওয়া আছে ওইটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এটা দেখো ΔH এর মান নেগেটিভ দেওয়া আছে, তার মানে এটা একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া না, এটা একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমি বলি তুমি বিষয়টা এমনভাবে মনে রাখবা, বইয়ের লাইনগুলো মনে রাখতে গেলে বা এখানে গাইডের যে রিডিংগুলো আছে এগুলো তুমি যদি পড়তে যাও তোমার অনেক কঠিন লাগবে। তুমি বিষয়টা এভাবে মনে রাখো, মনে রাখবা বিক্রিয়ায় যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আবারও বলতেছি, বিক্রিয়ায় যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করো, তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। সামনের দিকে যাবে মানে কি, সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কমবে, তাই না? মানে বেশি বেশি তুমি উৎপাদ পাবা, এক কথায়, বুঝছো? তাহলে আমি আবার বলি যে বিক্রিয়ায় যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করো, কথাটা মুখস্থ করে ফেলো। বিক্রিয়ায় যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করতে হবে। তাহলে এখানে ΔH নেগেটিভ মানে আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এটা একটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপন্ন হচ্ছে না, তুমি তাপ কমাও, উল্টা কাজটা করো, বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে জাস্ট লিখবা তাপের প্রভাবটা কেমন, আমি যদি এখানে তাপ কমাই বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে তাপ কমাইলে যদি বিক্রিয়া সামনের দিকে যায়, তাপ বাড়াইলে কি হবে, বিক্রিয়া পিছনের দিকে যাবে। হয়ে গেছে না? এই যে তাপের প্রভাব শেষ। এটাই হচ্ছে তাপের প্রভাবের আলোচনা। তোমাকে টিচার এই দুইটা লাইন জানতে চাইবে জাস্ট এখানে, তোমার কি বলতেছো তুমি তাপ কমাইলে কোন দিকে যাবে, তাপ বাড়াইলে কোন দিকে যাবে। তাহলে আমি কীভাবে মনে রাখতে বলছি, বিক্রিয়ায় যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করবা। এখানে ΔH নেগেটিভ, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, তুমি উল্টা কাজটা করো। উল্টা কাজ কি? তাপ কমানো, তাই না? তাপ কমাও, বিক্রিয়া সামনের দিকে যাবে। উল্টা কাজটা করলে বিক্রিয়া সবসময় সামনের দিকে যায়, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বাড়ে। আশা করি বুঝতে পারছো। এখন যদি ধরো যে এটা তোমাকে ΔH পজিটিভ দিল বা তাপহারী বিক্রিয়া দিল, তাহলে তাপহারী বিক্রিয়া কি হয়, তাপ শোষিত হচ্ছে বা তাপ কমে যাচ্ছে, তুমি তাপ বাড়াও, বিক্রিয়া সামনের দিকে যাবে, ঠিক আছে। মানে যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করো, তাহলে তোমার বিক্রিয়া কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। বুঝছো? এটাই আর কি, এটাই হচ্ছে মূল আলোচনা। তাপের প্রভাবের আলোচনা হলো এটাই। তাহলে এখানে একটু দেখি কি বলতেছে, আমারটা ঠিক আছে কিনা। তাপমাত্রার প্রভাব, তাহলে ΔH এর মান ঋণাত্মক হয়, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এক্ষেত্রে তাপ নির্গত হয়। সুতরাং তাপমাত্রা বাড়ালে লাসা তেলের নীতি অনুযায়ী বিক্রিয়া সাম্যাবস্থা থেকে ডান থেকে বাম দিকে সরে যাবে। এই যে ডান থেকে বাম দিকে মানে হলো তাপমাত্রা বাড়ালে, হ্যাঁ ওই যে তুমি এটা এটা আমি যেভাবে বলি ওইভাবে মনে রাখো। দেখো আমি কি বললাম, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া না, তাপ উৎপাদী বিক্রিয়া। এগুলো পড়লে এখন মাথা ঘোরাবে। সো আমি এখানে আগে লিখে রাখি, তারপর তুমি মেলাও। তাপ উৎপাদী বিক্রিয়া কি বললাম, তাপ উৎপন্ন হচ্ছে না এখানে, তাহলে তুমি তাপ কমাও, বিক্রিয়া সামনের দিকে যাবে, ঠিক আছে। সামনের দিকে যাওয়া মানে কি, বিক্রিয়া ডান দিকে যাওয়া না, সামনের দিকে যাওয়া মানে কি, এই যে বিক্রিয়া বাম থেকে, ঠিক আছে, সামনের দিকে যাওয়া মানে কি, বিক্রিয়া বাম থেকে ডান দিকে যাওয়া, বাম থেকে ডান দিকে যাওয়া একই কথা, ডান দিকে যাওয়া, সামনের দিকে যাওয়া, সম্মুখী বিক্রিয়ার হার বাড়া, সব কিছুর মিনিং একটাই, ঠিক আছে। তাহলে বিক্রিয়া বাম থেকে ডান দিকে যাওয়া মানে হলো সামনের দিকে যাওয়া, ঠিক আছে, এটাই। তাহলে আসো আমরা কি বলতেছি, তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে না, উল্টা কাজটা করো, তাপ কমাও, বিক্রিয়া সামনের দিকে যাবে, ঠিক আছে। তাহলে আসো এখানে কি হয়, এই লাইনটা আমরা খুঁজি। এই যে তাপমাত্রা কমালে সাম্য অবস্থায় বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে। এই যে বললাম, তুমি যদি তাপ কমাও, এই যে তাপ কমাইলে সামনের দিকে যাবে, তার মানে বেশি বেশি অ্যামোনিয়া তুমি পাবা, বেশি বেশি তোমার উৎপাদ তৈরি হবে। যে বেশি বেশি অ্যামোনিয়া তুমি পাবা, বেশি বেশি তোমার উৎপাদ তৈরি হবে। তাহলে তাপ কমাইলে যদি বিক্রিয়া সামনের দিকে যায়, তাপ বাড়াইলে কী হবে, বিক্রিয়া পিছনের দিকে যাবে। মানে হলো পিছনের দিকে মানে কি, এটা ডান থেকে বাম দিকে যাবে। তাহলে প্রথম লাইনটা দেখো এবার, এই যে আমি যদি তাপমাত্রা বাড়াই, রীতি অনুযায়ী ডান থেকে বাম দিকে যাবে, মানে হলে বিক্রিয়া পিছনের দিকে যাবে, তাপমাত্রা বাড়াইলে ডান থেকে বামে যাবে। সো এগুলা তুমি যদি এখন বইয়ের লাইনগুলো পড়ো, তোমার মাথাটা গোলাবে,
তো আমি যেটা বলতেছি এটা একদম সহজভাবে মাথায় রাখো। এখানে কি হচ্ছে, তাপমাত্রা উৎপন্ন হচ্ছে, তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী হলে আমি কি বললাম, যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করো। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন হচ্ছে, তুমি তাপ কমাও, বিক্রিয়া সামনের দিকে যাবে। হ্যাঁ, ডান থেকে বাম এগুলোও বলিও না, বলো সামনের দিকে যাবে, পিছনের দিকে যাবে। তাহলে এখানে তাপ উৎপন্ন হচ্ছে, তুমি তাপ কমাও, বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে আমি যদি তাপ কমাইলে বিক্রিয়া সামনের দিকে যায়, তাপ বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে যাবে। এটা তার বলার কিছু নাই, এটা আমরা পরীক্ষার হলে গিয়েও মাথায় আনতে পারবো যে তাপ কমাইলেও যদি বিক্রিয়া সামনের দিকে যায়, তাপ বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে যাবে। শেষ। এটাই হচ্ছে তাপের প্রভাবের আলোচনা। ঠিক আছে, এরপর আসো চাপের প্রভাব। চাপের প্রভাবটা আলোচনা করার জন্য তোমাকে আগে কিছু সিদ্ধান্ত নিতে হবে। প্রথম সিদ্ধান্ত হলো সবাই গ্যাস আছে কিনা দেখতে হবে। দেখো এটাও গ্যাস আছে কিনা, এটাও গ্যাস আছে কিনা, এটাও গ্যাস আছে কিনা। যদি দেখো যে কোনো একটা গ্যাস নাই, তাহলে তুমি ওইখানে বলে দিবা যে এখানে এখানে চাপের প্রভাব থাকবে না, মানে চাপের প্রভাবই থাকবে না, তোমাকে আলোচনা আর করতে হবে না, বুঝছো? কিন্তু এখানে সবাই গ্যাস, তাহলে এখানে চাপের প্রভাব থাকতে পারে। দ্বিতীয় পয়েন্ট হলো বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। মোল সংখ্যা মানে দেখো, এই যে কোনো যোগ অনুর সংকেতের সামনে যেটা লেখা থাকবে এটা হচ্ছে তোমার অনুসংখ্যা বোঝায়। তাহলে নাইট্রোজেনের আগে দেখো সামনে পাশে, এখানে পাশে কিছু নাই মানে 1 আছে, তাহলে অনুসংখ্যা কত? 1। হাইড্রোজেনের পাশে কত আছে? 3, তার মানে অনুসংখ্যা 3। অ্যামোনিয়া পুরো একটা যৌগ, এই যৌগের কত অনুর পাশে কত আছে? 2, তার মানে অনুসংখ্যা 2। ঠিক আছে, তাহলে টোটাল বিক্রিয়ক অনুসংখ্যা কত? 3 এ 1 এ 4। উৎপাদন অনুসংখ্যা কত? 2। এই যে টোটাল বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যদি অনুসংখ্যার পার্থক্য থাকে, তাহলে এখানে চাপের প্রভাব থাকবে। দ্বিতীয় রুল হচ্ছে এটা। কথা হচ্ছে অনুসংখ্যা কি কমছে না বাড়ছে? দেখো বিক্রিয়ক অনুসংখ্যা ছিল এদিকে 1 এদিকে 3, কত হইল? 4। উৎপাদন অনুসংখ্যা কত? 2। 4 থেকে 2 হয়েছে না, অনুসংখ্যা কমছে না। তাহলে আমি কি বললাম, বিক্রিয়ায় যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করো, বিক্রিয়া তোমার সামনে যাবে। দেখো অনুসংখ্যা 4 থেকে 2 হয়েছে, তার মানে অনুসংখ্যা কমে গেছে। তুমি উল্টা কাজটা করো, চাপ বাড়াও, বিক্রিয়া সামনের দিকে যাবে। ঠিক আছে, এভাবে করে মনে রাখবা, যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করো। এই যে 4 থেকে 2 হয়েছে, তুমি চাপ বাড়াও, বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে চাপ বাড়াইলে যদি বিক্রিয়া সামনের দিকে যায়, চাপ কমাইলে বিক্রিয়া পিছনের দিকে যাবে। এটা তার বলার কিছু নাই, যেটা হচ্ছে তার ঠিক উল্টা। এই যে চাপ এখানে 4 থেকে 2 হয়েছে, তার মানে মূল সংখ্যা কমে গেছে না, মূল সংখ্যা অনুসংখ্যা কমছে। সো আমরা বাড়াবো, এখন চাপ বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাবে। আমরা যেটা উল্টা কাজটা করলে সবসময় সামনে যাবে, এটা মনে রাখিও। জাস্ট উল্টা করলে সামনে যাবে, উল্টা করলে সামনে যাবে, বাস এই কথাটা মনে রাখলে তোমার কাজ শেষ। এখানে কথাগুলো একটু কঠিনভাবে দেওয়া থাকতে পারে, তুমি একটু পড়ে দেখবা, পড়ে আগে নিজের যেটা বুঝছো এটা তুমি আগে নোট করে ফেলবা, নোট করে দেন এগুলোর সাথে মিলাবা, দেখবা যে মিলে গেছে, এখানে যে কথাটা বলতে চাচ্ছে এটার সাথে মিলে গেছে। এই যে দেখো চাপ বাড়াইলে লাসা তেলের নীতি অনুযায়ী বাম থেকে ডানে যাবে। এই যে বাম থেকে ডানে যাবে মানে সামনে, তোমার সামনে যাবে। এই যে বললাম না, বাড়াইলে সামনে যাবে, সামনে মানে বাম থেকে ডানে যাবে আর কি, একই কথা। অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে, এই যে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে। ঠিক আছে, এটাই আর কি। আর উল্টা করলে, আর চাপ কমাইলে বাম থেকে তোমার ডান থেকে বামে সরে যাবে, মানে উল্টা হবে, হ্রাস পাবে। ঠিক আছে, আর উপরে আলোচনা কি করছে, সবাই গ্যাসীয় হইতে হবে, তারপর মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে, এইগুলোই বলছে শুরুতে। ঠিক আছে, এটা হচ্ছে তাপের এবং চাপের প্রভাব। আর ঘনমাত্রার প্রভাব আহামরি কিছু না। ঘনমাত্রার প্রভাব যদি এখানে জানতে চাই নাই, তারপর আমি বলে দিচ্ছি। যদি ঘনমাত্রার প্রভাবটা আলোচনা করতে বলে, তাহলে তুমি জাস্ট বলবা, তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, উৎপাদ বাড়তে থাকবে, মানে বিক্রিয়ার সামনের দিকে যাবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াও, এদিকে এটা বাড়তে থাকবে, মানে যেদিকে বাড়াবে তার ঠিক উল্টা দিকে বাড়তে থাকবে। এটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঠিক আছে, এদিকে বাড়াইলে অ্যামোনিয়া বাড়বে, আর এদিকে বাড়াইলে এই নাইট্রোজেন হাইড্রোজেন বাড়তে থাকবে। ঠিক আছে, লাসা তেলের নীতি মূলত এটুকু। এগুলো লাস্ট দিন আরও ভেঙে ভেঙে বলছিলাম, আর একটু সময় নিয়ে আর কি। হ্যাঁ, তারপরে আমি আর একটু বলে দিছি আজকে। এরপরে দেখো ময়মনসিংহ 2024 কি বলছে, সোডিয়াম এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এক্স এবং হাইড্রোজেন তৈরি করতেছে। ঠিক আছে, তো এখানে আমাদের যৌগটা কিভাবে তৈরি হবে, দেখো সোডিয়ামকে তুমি প্লাস ধরো, এটাকে প্লাস ধরো, এটাকে মাইনাস ধরো। তো আমরা জানি সোডিয়ামের সাথে কি যাবে, সালফেট যাবে না, Na2SO4, Na SO4। তো সালফারের তোমার যোজনের সংখ্যা কত? 2 না, তাহলে এই দুইটা সোডিয়ামের নিচে আসবে। আর সোডিয়ামের যোজনের সংখ্যা 1, এই একটা এখানে যাবে, বাট না দিলেও হবে। ঠিক আছে, Na2SO4 তৈরি হবে। তাহলে এক্স মানে কি, মূলত এক্স মানে হলো Na2SO4, সোডিয়াম সালফেট। বলতেছে উদ্দীপকের এক্স যৌগের মধ্যে সালফারের জারণ সংখ্যা বের করো। এই যে আমরা এখানে সালফারের জারণ সংখ্যাটা বের করব। ঠিক আছে, তো আমরা সোডিয়ামের জারণ সংখ্যা জানি, অক্সিজেনের জারণ সংখ্যা জানি, সালফারকে এক্স ধরে বের করে ফেলতে পারবো, তাই না? এই যে দেখো, এটা আমি এখানে স্যার আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, না তোমাদের নেটওয়ার্ক হয়তো স্লো হবে। বাকিদের দেখা যাচ্ছে কি?
রুদ্র যাচ্ছে। দেখা জি যায় ভাইয়া দেখা যাচ্ছে। আমার এদিক থেকে নেটওয়ার্ক মানে এখন সমস্যা করার চান্স খুবই কম, কারণ হচ্ছে দুইটা। আমি তোমার আচ্ছা, এরপরে তাহলে সোডিয়ামের সালফারের জারণ সংখ্যাটা আমি একটু বের করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো Na2SO4, তাহলে আমরা সালফারকে এক্স ধরবো, এটাকে এটার উপরে স্টার দিলাম, তারপর বাকিগুলো তো জানি। সোডিয়ামের জারণ সংখ্যা কত, +1 না, তার মানে দুইটার জন্য কত 2, সালফার কত হবে এক্স, অক্সিজেন কত তোমার 2 -2 আর কি, তাহলে চারটার জন্য -8 সমান কত হবে 0, এক্স এক্স -8 থেকে 2 চলে গেলে -6 সমান 0, তাহলে x +6 শেষ। এবার করে বের করবা, ঠিক আছে। এখানে আলাদা আলাদা লিখছে আর কি, তোমার 1 × 2 মানে হলো সোডিয়ামের জারণ সংখ্যা 1, যেহেতু দুইটা সোডিয়াম তাই 2 গুণ দিছে, আবার এক্স এর মানে এক্স ধরছে, আবার অক্সিজেন জারণ সংখ্যা হলো -2, আবার যেহেতু 4টা অক্সিজেন তাই -4 দ্বারা গুণ করছে। হ্যাঁ, একই লাইন বাট একটু ভেঙে ভেঙে করছে আর কি, ঠিক আছে। এই এরপরে দেখো, এরপরেরটাও জারণ বিজারণটা আমরা আবার একটু দেখি। হ্যাঁ, এখানে জারণ বিজারণ হয় নাই বলতেছে, কেন হয় নাই বা একটু দেখি। উদ্দীপকের বিক্রিয়াটিতে সমীকরণ সহ বিশ্লেষণ করো, জারণ ছাড়া বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়নি। মানে হলো ঘুরে ফিরে কি কথা, তোমাকে প্রমাণ করতে হবে জারণ বিজারণ যুগপৎ ঘটে, বা ওই যে জারণ বিজারণ তোমাকে এক্সপ্লেন করে দিতে হবে। সব কথার এক কথা, জারণ বিজারণ দেখলেই তুমি মনে রাখবা যে ঘুরে ফিরে কি কথা, জারণ বিজারণ এক্সপ্লেন করতে বলছে, জারণ বিজারণ তোমাকে ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে। তো একই হিসাব, জারণ বিজারণ তুমি এক্সপ্লেন করে দিবা। দেখো, জারণ মানে কি, তুমি বলতেছো জারণ মানে হলো ছারণ, বিজারণ মানে কি, বিজারণ মানে হলো ইলেকট্রন গ্রহণ। তাহলে দেখো, বিজারণ মানে হলো ইলেকট্রন গ্রহণ। এখন ইলেকট্রন গ্রহণ করবে কখন, যখন কেউ একজন ইলেকট্রন ছাড়বে। এখন জারণ প্রক্রিয়ায় যদি ইলেকট্রন না ছাড়ে, তাহলে বিজারণ বা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। এই জন্য এখানে এটাই আমরা ঘুরে ফিরে এটাই বলবো, জারণ ছাড়া বিজারণ হবে না। মানে ইলেকট্রন ছাড়া ছাড়া গ্রহণ কেমনে হবে, ইলেকট্রন তো কেউ একজন ছাড়তে হবে, তারপরে না ইলেকট্রন গ্রহণ হবে। জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ন, তাহলে জারণ প্রক্রিয়া ইলেকট্রন ছাড়ে, বিজারণ প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে, ওইটা তোমাকে আবারও বিক্রিয়ার মাধ্যমে দেখাই দিতে হবে। কাজ হলো এটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো বিক্রিয়াগুলো একটু ভেঙে ভেঙে করো। যে এখানে দেখো, আমি নিজের মতো করে একবার এক্সপ্লেন করে দিই। সোডিয়াম কি আছে 0, একা পাইলে সোডিয়ামের জারণ সংখ্যা কত 0, তারপর হাইড্রোজেনের জারণ সংখ্যা কত +2 1, এখানে 1 ধরতে পারো, দুইটা হাইড্রোজেনের জন্য 2 বলতে পারো আর কি। SO4 2-, তারপর হচ্ছে সোডিয়াম প্লাস SO4 2-, আর হাইড্রোজেন একা পাইছো, একা পাইলেই 0। মুক্ত মৌলের জারণ সংখ্যা মানেই 0, চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবে 0, ঠিক আছে। এখানে ভাবনা চিন্তার প্রয়োজন নেই। সোডিয়ামকে একা পাইছি না, 0 বলে দিছি, বাট এখানে সোডিয়াম সালফারের সাথে আসে বিদায় +1 দিছি, ঠিক আছে। একা পাইলেই 0 বসাই দিবা। তাহলে আসো এবার একটু হিসাব নিকাশ করি। সোডিয়াম আছে 0, বাট হয়ে গেছে কত +1, এই যে 0 থেকে কত হয়ে গেছে +1। আমরা জানি জারণ মানে ছারণ, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। তাহলে এখানে দেখো, জারণ এখানে সোডিয়ামের জারণ সংখ্যা ছিল 0, হয়ে গেছে +1, জারণ সংখ্যা বাড়ছে না, তাহলে এটা কি বলবা, এটা হচ্ছে জারণ। এবং যার মাঝে জারণ হয়েছে ওটাকে কি বলবা, বিজারক। এটা কি বিজারক। আবার এদিকে দেখো, হাইড্রোজেন +1 ছিল, এদিকে হাইড্রোজেন হয়ে গেছে 0, জারণ সংখ্যা কমছে না। তো জারণ সংখ্যা বাড়লে যদি জারণ প্রক্রিয়া হয়, জারণ সংখ্যা কমলে কি হবে, বিজারণ হবে। তার মানে প্রক্রিয়াটার নাম কি, বিজারণ প্রক্রিয়া। যার বিজারণ হয়েছে তাকে কি বলবা, জারক। তার মানে এখানে হাইড্রোজেন কে, হাইড্রোজেন হচ্ছে জারক, শেষ। আর এখানে সালফারের দিকে আমরা একটু তাকাই, যদি এটা আলোচনার টপিক না। সালফার এদিকে 2 আছে, -2, এদিকেও -2। দেখো, সালফার বিক্রিয়া করছে ঠিকই, বাট বিক্রিয়ার মধ্যে তার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, এখানেও -2, এখানেও -2। জাস্ট সে কী করছে, বিক্রিয়াটা ছেয়ে ছেয়ে দেখছে। যে ছেয়ে ছেয়ে দেখে, মনে করো তুমি একটা খেলার মাঠে গেছো, তো পক্ষদল বিপক্ষ দল খেলা খেলতেছে, তুমি জাস্ট ছেয়ে ছেয়ে খেলাটা দেখছো, তুমি কে, দর্শক। এটাকে আমরা বলবো দর্শকায়ন। সালফেটকে কি বলবা, সালফেটকে বলবা যে দর্শকায়ন। সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, জাস্ট চেয়ে চেয়ে দেখছে, এই জন্য এটাকে কি বলবা, দর্শকায়ন বা স্পেকটেটর আয়ন, ঠিক আছে। ইংরেজিতে বলা হয় স্পেকটেটর আয়ন বা দর্শকায়ন, কারণ তার মধ্যে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই মানে সে ইলেকট্রন দেওয়া নেওয়াই করে নাই, সে বিক্রিয়া অংশগ্রহণই করে নাই, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে এতটুকু যাইতে হবে না, তুমি
জারণ বিজারণ বুঝলেই হবে। জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ছে, ছেড়ে তোমার জারণ সংখ্যা বেড়ে গেছে, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করে সে জারণ সংখ্যা কমে গেছে, ঠিক আছে? এবং এটা জারক বিজারক বুঝে গেছো। তাহলে এখানে দেখো সোডিয়াম ছিল 0 হয়ে গেছে +1, তাহলে জারণ সংখ্যা বাড়ছে। আবার ইলেকট্রন হিসেবে আসো, আমরা জানি জারণ মানে ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। তাহলে প্রথম কথা কি, জারণ মানে ছাড়ন। ছাড়ন কীভাবে হইলো দেখো, সোডিয়াম 0 মানে কি, তার মাঝে ইলেকট্রন সংখ্যা বেশিও নাই কমও নাই। সোডিয়াম +1 মানে কি, তার মাঝে ইলেকট্রন একটা কম আছে, মানে সে দান করে দিছে কেউ একজনকে ইলেকট্রনটা। দেখো সোডিয়াম +1, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন দান করে যেন সোডিয়াম পরিণত হইলো আলটিমেটলি। তাহলে দান করলো না, দান করলেই তো আমরা জানি প্লাসে পরিণত হয়। তাহলে এটাই হচ্ছে জারণ মানে ছাড়ন। এই যে ছাড়নের প্রমাণ পাইছো, ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে মূলত। আবার এদিকে হাইড্রোজেন +1টা মূলত ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন 0-তে পরিণত হয়েছে। +1 মানে কি ছিল, +1 মানে হলো তার কাছে একটা ইলেকট্রন কম আছে, মানে সে কাউকে দান করে দিছে বিদায় +1-এ পরিণত হয়েছিল সে, তাই না? তো +1 মানে একটা ইলেকট্রন কম আছে, তো 0 মানে কি, তার কাছে বেশি না কম না, সে আলটিমেটলি +1 থেকে 0-তে পরিণত হয়েছে, ইলেকট্রন গ্রহণ করে। এক কথায় বলতে গেলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, হাইড্রোজেন ওই ইলেকট্রনটা গ্রহণ করছে। তাহলে সোডিয়াম যদি ত্যাগ না করতো, হাইড্রোজেন কি গ্রহণ করতে পারতো না? সুতরাং জারণ ছাড়া বিজারণ হবে, আর বিজারণ ছাড়া জারণ হবে না। বুঝছো? এটি তাহলে এইভাবে করে একটু জারণ বিজারণটা মানে এক্সপ্লেন করার চেষ্টা করবো। এখানেও সেম কথা বলবে আর কি। এই যে একবারে বলে দিচ্ছে, সোডিয়াম দেখো, সোডিয়াম এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে, মানে এদিকে প্লাস আকারে লিখছে, তো আমি এদিকে হলে মাইনাস আকারে লিখতাম আর কি, যে 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে, ঠিক আছে? 2টা সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। ওরা কি করছে, এই 2টা ইলেকট্রনটা এদিকে প্লাস আকারে লিখছে, একই কথা, ঠিক আছে? তুমি এদিকে লিখতে পারো, এদিকে লিখতে পারো। আবার ওই 2টা ইলেকট্রন গ্রহণ করবে কি এখন, হাইড্রোজেন। ওই যে দেখো ওই হাইড্রোজেনটা এই তোমার ত্যাগকৃত 2টা ইলেকট্রনকে গ্রহণ করে তোমার হাইড্রোজেন পরিণত হয়েছে। এই যে দেখো, জারণ মানে ছাড়ন, এই যে ইলেকট্রন ছাড়ছে না, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, এই যে ইলেকট্রন গ্রহণ করছে না 2টা, হাইড্রোজেন পরিণত হয়েছে। এভাবে তুমি 2 কাটা দাও, তাহলে সোডিয়াম হাইড্রোজেন আলটিমেটলি জারণ বিজারণ হয়ে গেছে। এই দর্শক আয়ন যুগে মানে কি, দর্শক আয়ন মানে কে ছিল এখানে, দর্শক চেয়ে দেখছে কি সালফেট না, এই যে এখন আয়নের জায়গায় সালফেট বসাই দিবা, দেখো সালফেট বসাই দিয়ে আয়নের জায়গায় সালফেট বসাই দিবা, এখানে হাইড্রোজেন সালফেট, এখানে সোডিয়াম সালফেট, বা ওইখানে তোমার বিক্রিয়া যেটা আছে এটা দেখে লিখে দিলেই হবে, ঠিক আছে? এইভাবে করে বলতে পারবে যে জারণ মানে হলো ইলেকট্রন ছাড়ছে, সোডিয়াম 2টা ইলেকট্রন ছাড়ছে, আর বিজারণ মানে হলো হাইড্রোজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে। যেহেতু এখানে কেউ যে ইলেকট্রন ছাড়তেছে বিদায় হাইড্রোজেন ইলেকট্রনটা গ্রহণ করতে পারছে, এই জন্য জারণ ছাড়া কখনো বিজারণ হবে না, মানে হলো জারণ বিজারণ যুগপৎ ঘটে, সবসময় একসাথে ঘটে, ঠিক আছে? এটি এরপরে আসো, ডালে ইচ্ছে তো দেয় না, লাশা তেলের নীতি আবার আসছে, আবারও একই হিসাব, যে এখানে 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে, X2 মানে কি এখানে নাইট্রোজেন আর কি, আর এখানে অ্যামোনিয়া তৈরি করবে, X3 মানে হলো অ্যামোনিয়া তৈরি করবে। তাহলে বলতেছে লাশা তেলের নীতির প্রয়োগ ঘটে কি, যুক্তিসহ বিশ্লেষণ করা। তাহলে লাশা তেলের নীতি প্রয়োগ করে দিবা, তুমি তাপের প্রভাব বলবা, এই যেখানে দেখো এখানে ড্যালেস 92 কিলোজুল না, তাহলে তুমি তাপের প্রভাব কি বলবা, দেখো ড্যালেস 92 কিলোজুল মানে কি, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া না, তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে তুমি তাপ কমাও, উল্টা কাজটা করো, তুমি তাপ কমাও, বিক্রিয়া সামনের দিকে যাবে, শেষ, তাপের প্রভাব শেষ। তাপের প্রভাব মানে কি, আগে সময় সিদ্ধান্ত অনুযায়ী তাপ উৎপাদী না তাপ হারি, তাহলে এখানে ডায়ালিস নেগেটিভ, সুতরাং তাপ উৎপাদী বিক্রিয়া যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করো, তাপ উৎপন্ন হচ্ছে, তুমি তাপ কমাও, বিক্রিয়া সামনের দিকে যাবে, তাপ কমাও, বিক্রিয়া সামনের দিকে যাবে, তুমি তাপ বাড়াও, বিক্রিয়া পিছনের দিকে যাবে, এটাই হচ্ছে তাপের প্রভাব। আলোচনা এখানেই শেষ। এবার আসলে চাপের প্রভাব। চাপের প্রভাবের মধ্যে কি বলবা, যে সবাই একে গ্যাস আছে কিনা দেখো, হ্যাঁ সবাই গ্যাস। এরপরে হচ্ছে মোল সংখ্যার পার্থক্য আছে কিনা দেখো, এদিকে 3 অণু, এদিকে 1 অণু, টোটাল 4 অণু, আর এদিকে 2 অণু, হ্যাঁ 4 থেকে 2 হয়েছে, আমাদের তোমার মোল সংখ্যা কমে গেছে। তাহলে কমলে আমরা কি করবো, এখন বাড়াবো, বাড়াইলে বিক্রিয়ার সামনের দিকে যাবে, তাহলে বাড়াইলে যদি বিক্রিয়ার সামনের দিকে যায়, কমাইলে পিছনের দিকে যাবে, ঠিক আছে? শেষ, চাপের প্রভাব শেষ। গণমাত্রার প্রভাব কি বলবা, আমি যদি বিক্রিয়কের গণমাত্রা বাড়াই উৎপাদ বাড়তে থাকবে, আমি যদি উৎপাদের গণমাত্রা বাড়াই বিক্রিয়ক বাড়তে থাকবে, শেষ, গণমাত্রার প্রভাব শেষ। এই কয়েকটা কথা যদি তুমি বলতে পারো, তোমাকে 4-এ 4 দিতে বাধ্য টিচার, ওকে? এরপরে কি বলছে, এগুলা নিজেরা পড়তে পারবা, এগুলা আমার বোঝার কিছু নেই। এখানে কি বলছে, কার্বনের জারণ সংখ্যা বের করো, সি 1 নম্বর কার্বনের উৎপাদের ক্ষেত্রে সি এর জারণ সংখ্যা বের করো। দেখো H2CO3 কার্বন জারণ সংখ্যা কীভাবে বের করবা, কার্বনের আর কি, হাইড্রোজেনের H2CO3 হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, 1, তাহলে দুইটার জন্য +2, কার্বনের জারণ সংখ্যা জানি না, X ধরো, অক্সিজেনের কত -2, তিনটার জন্য -6 = 0, হ্যাঁ? তো এখানে কত হবে তোমার, 2 এ 6 এ -4, x - 4 = 0, তার মানে x = কত, +4, শেষ, এই যে +4 আসছে, ঠিক আছে?
এরপরে কি বললো, 1 এবং 2 নং বিক্রিয়া দুইটির উভয়েই সংযোজন বিক্রিয়া হলেও কেবল একটি সংশ্লেষণ বিক্রিয়া। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং এবং বোঝারও। সংশ্লেষণ বিক্রিয়া একটু বুঝতে হবে। সংযোজন বিক্রিয়া কেন বলতে পারবা? তাহলে এক্সপ্লেন করে দাও তুমি যা জানো আগে সেটা এখান থেকে এক্সপ্লেন করা শুরু করো। যে আমরা সংযোজন বিক্রিয়া কাকে বলে এটা বলতে পারবা, যে দুই বা ততোধিক যৌগ একসাথে পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হয় আমরা কি বলি? সংযোজন বিক্রিয়া বলি। 1 এবং 2 নং বিক্রিয়া দেখো, কার্বন এবং হাইড্রোজেন উভয় একদিকে তোমার H2CO3 উৎপন্ন করতেছে, অন্যদিকে তোমার NO নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে, উভয় কি সংযোজন বিক্রিয়া। অপরদিকে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হলে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। খেয়াল করো, এদিকে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং পানি উভয়ই যুক্ত হয়ে কি তৈরি করতেছে? H2CO3। তাহলে দুই বা ততোধিক যৌগ বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করতেছে না, তার মানে এটা একটা সংযোজন বিক্রিয়া। এদিকেও দেখো, নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে, তার মানে দুই বা ততোধিক বিক্রিয়ক বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করতেছে, এটা একটা সংযোজন বিক্রিয়া। কিন্তু এখানে এই আমাদের 1 নম্বর বিক্রিয়াটা হচ্ছে তোমার তো শুধু সংযোজন, সংশ্লেষণ বিক্রিয়া না। কেন সংশ্লেষণ বিক্রিয়া না? সংশ্লেষণ বিক্রিয়ার শর্ত হলো মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটা ভিন্নধর্মী নতুন পদার্থ তৈরি করা। দেখো, এখানে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনও আছে, আবার অক্সিজেন দুইটা আছে। এটা মৌলিক পদার্থ হইলো না, যৌগিক হইলো। আবার এটা দেখো, দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, এটা মৌলিক পদার্থ হইলো না। বাট এখানে দেখো শুধু নাইট্রোজেন, এখানে দেখো শুধু অক্সিজেন, শুধু মৌলিক পদার্থগুলো বিক্রিয়া করতেছে এবং ভিন্ন একটা পদার্থ তৈরি করতেছে। তাহলে এটা সংযোজন বিক্রিয়াও আবার সংশ্লেষণ বিক্রিয়াও। কিন্তু 2 নাম্বারটা সংশ্লেষণ বিক্রিয়া না। কেন? কারণ এখানে মৌলিক পদার্থ না, এই যে কার্বন ডাইঅক্সাইড মৌলিক পদার্থ না, পানিও মৌলিক পদার্থ না, এটা একটা যৌগিক পদার্থ, এটা একটা যৌগিক পদার্থ, ঠিক আছে। বাট এখানে নাইট্রোজেন একটা মৌলিক পদার্থ, কারণ এখানে শুধু নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন, আর এখানে অক্সিজেন, শুধু অক্সিজেন, আর কেউ নাই। বাট এখানে নতুন একটা পদার্থ তৈরি হলো আলটিমেটলি, এটা একটা সংশ্লেষণ বিক্রিয়াও, ঠিক আছে। তাহলে 2 নাম্বারটা সংযোজনও আবার সংশ্লেষণও, বাট 1 নাম্বারটা শুধু সংযোজন, এটাই এখানে বলতেছে। উভয় সংযোজন বিক্রিয়া হলেও কেবল একটি সংশ্লেষণ, শুধুমাত্র 2 নাম্বারটা হচ্ছে তোমার সংশ্লেষণ বিক্রিয়া, বুঝছো? এই আর কি, এভাবে তোমাকে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে এগুলা, আর মোটামুটি যে লাগবে না, হয়ে যাবে এগুলাতে। এখানেও সেম সংযোজন সংশ্লেষণের একটা ব্যাপার আসছে, যে কোনটি বিক্রিয়া প্রতিনিধিত্ব করে, যে সংযোজন ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে এটাও একটা সংযোজন সংশ্লেষণ, দুইটাই বলতে পারো। দেখো, ম্যাগনেসিয়াম অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতেছে, তাহলে এখানে ম্যাগনেসিয়াম ছাড়া কিছু আছে না, এখানে অক্সিজেন ছাড়া কিছু আছে না, তাহলে এটা সংযোজনও বলতে পারো, আবার সংশ্লেষণও বলতে পারো। দেখো, সংশ্লেষণও বলতে পারো, আবার এটাকে দহনও বলতে পারো। কারণ কি? অক্সিজেন আছে, আমরা জানি অক্সিজেন থাকলেই তাকে আমরা দহন বিক্রিয়া বলতে পারি। তাহলে এই একটা বিক্রিয়াকে তুমি একই সাথে 3টা নামে ডাকতে পারো। সংযোজন নামেও ডাকতে পারো, যেহেতু দুই বা ততোধিক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতেছে। সংশ্লেষণও বলতে পারো, যেহেতু এরা মৌলিক পদার্থ। দহনও বলতে পারো, যেহেতু অক্সিজেন আছে, ঠিক আছে। একটা বিক্রিয়া 3 নামে ডাকতেছো এখানে, এটাই। পরবর্তী কি বলতেছে, ইলেকট্রন স্থানান্তর দেখা দেয়, মানে জারণ বিজারণ আর কি। ইলেকট্রন স্থানান্তর কোথায় হয়? জারণ বিজারণ হয় না, জারণ বিজারণের ব্যাখ্যা দিতে বলতেছে। এই যে এখানে দেখো, এখানে আমরা যদি একটু এক্সপ্লেন করি, আয়রন 2+, ক্লোরিন মাইনাস, হাইড্রোজেন প্লাস, সালফার মাইনাস 2 হবে। এখানে আয়রন 2+, ক্লোরিন মাইনাস, হাইড্রোজেন +1, ক্লোরিন মাইনাস, সালফার 0। তাহলে দেখো, এখানে সালফার তোমার এখানে সালফারের ক্ষেত্রে খেয়াল করো, এখানে ছিল -2 হয়ে গেছে 0। তাহলে -2 থেকে 0 হলে জারণ সংখ্যা বাড়ছে না কমছে? নিশ্চয়ই বাড়ছে। -2 থেকে 0 হয়েছে, তাই না? -2 থেকে 0 হয়েছে, তার মানে জারণ সংখ্যা বাড়ছে। তো জারণ সংখ্যা বাড়া মানে কি? জারণ বিক্রিয়া। এই যে দেখো, জারণ বিক্রিয়াটা কি লিখবা? সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হচ্ছে, তার মানে জারণ সংখ্যা বাড়ছে। আবার এই আয়রন দেখো, এখানে আয়রন ছিল তোমার এখানে 3+, এখানে 3+ হবে এটা, হ্যাঁ, +3, কারণ এখানে ক্লোরিন 3 আছে না, 3+ হবে। তো আয়রন 3+ থেকে দেখো ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়রন 2+ এ পরিণত হয়েছে, ঠিক আছে। আয়রন 3+ মানে কি? আয়রন 3+ মানে হলো 3টা ইলেকট্রনের ঘাটতি। এখানে যখন একটা ইলেকট্রন সে গ্রহণ করবে, একটা হিসাব করো, দুইটা বাদ দাও, একদম দুইটা বাদ দিলে সহজ লাগবে। আয়রন 3+ মানে কি? 3টা ইলেকট্রনের ঘাটতি আছে। একটা ইলেকট্রন যখন গ্রহণ করবে, তাহলে একটা ইলেকট্রনের ঘাটতি কমে যাবে, এখন 2টা ইলেকট্রন ঘাটতি থাকবে 2+, ঠিক আছে। তো এটা হচ্ছে বীজাণুদ্বয় বিক্রিয়া। এটা টোটাল লিখলে এটা হবে, আর দশক আয়ন যুক্ত করলে এটা হবে। দশক আয়ন যুক্ত না করলে হবে, এতটুকু লিখে দিলে তোমার কাজ শেষ, ঠিক আছে। বারবার প্র্যাকটিস করবা, তাহলে সহজ লাগবে, হ্যাঁ। এক ক্লাসে তো সব কিছু হবে না। আর এখানে লাস্টের বিক্রিয়াটা কি? 2 নং বিক্রিয়াটা তোমার একটা, এই যে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে হলো এখানে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা সলিড পদার্থ, যেটা তোমার অধক্ষেপ পড়বে আলটিমেটলি। সলিড পদার্থ মানেই দেখবা যে অধক্ষেপ পড়তেছে, নিচে একটা তীর চিহ্ন দিবা, তাহলে বুঝো যে এটা একটা অধক্ষেপণ বিক্রিয়া। তাহলে অধক্ষেপণ বিক্রিয়া কাকে বলে, অধক্ষেপণ কখন হয়, এগুলো একটু এক্সপ্লেন করে দিবা, কাজ শেষ, ঠিক আছে।
এই এই টাইপ বাদে অন্য কোনো টাইপ আসার সম্ভাবনা খুবই কম। তোমরা জারণ বিজারণ পাবা, তারপর সংযোজন, প্রতিস্থাপন, দহন, অধঃক্ষেপণ, প্রশমন, এই বিক্রিয়াগুলো পাবা। এই আর কি, আল্লাহ আশা দিলে নীতি পাবা। এই কয়েকটা টাইপ ছাড়া বিগত পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসেও নাই। আশা করছি যে তোমরা যারা 27 সালে পরীক্ষা দিবা, 26 সালে পরীক্ষা দিবা, তোমাদের আশা করি আসবে না এই টাইপগুলোর বাদে, ঠিক আছে।